সো হে গাইজ, ওয়ার অফ কার্ডস সিরিজের এই পর্বের শুরু হয় গত পর্বের শেষ দৃশ্য দিয়েই, যেখানে আমাদের চেন মুকে দেখানো হয়, যার জারা র সাথে ট্রেনিং শুরু হয়ে গেছে। চেন মু এখন এতটাই সক্ষম হয়ে উঠেছে যে সে জারা র ওপর একটা আক্রমণও করে ফেলে। তাই পরবর্তী ট্রেনিংয়ে যারা তার এক আলাদা টেকনিক নিয়ে আসে এবং তাকে শেখায় যে কিভাবে ওয়াল টেকনিক ব্যবহার করতে হয়, কারণ সে শেলে চেন মুকে কিছু বিশেষ ধরনের গ্যাজেট দিয়েছিল যার সাহায্যে সে লাফ দিতে পারে এবং তার হাত যে কোনো জায়গায় আটকে যেতে পারে। চেন মু জারাকে বলে যে এবার তুমি আমার কারিশমা দেখো, কারণ সে যেই এখানে লাফ দেয় হঠাৎ তার হাত এখানকার ছাদের সাথে আটকে যায়, যা অনেক জোর করেও ছুটছিল না। আর কোনো রকমে যখন তার হাত ছুটে যায়, চেন মু নিচে পড়ে যায়। কিন্তু এতেই বা কী হওয়ার ছিল, কারণ এখন চেন মু র পাগুলো হঠাৎ করেই বাউন্স করতে শুরু করে, যার ফলে সে ব্যাঙের মতো এখান থেকে ওখানে লাফাতে থাকে আর তার অবস্থা আগের চেয়েও খারাপ হতে থাকে। কারণ আসলে চেন মু এটাও জানতো না যে সে এই জিনিসটাকে কিভাবে থামাবে। যতক্ষণ সে নিয়ন্ত্রণ করতে পারত ততক্ষণে সে এখানকার সব জিনিসপত্র তছনছ করে ফেলেছিল। যারা যখন দেখে সে চেন মুকে একটা ফ্যানের উপর ঝুলে থাকতে দেখে, সে সাথে সাথে তার কাছে যায় এবং ওই ফ্যানটা কেটে নিচে নামিয়ে নেয়। সে চেন মুকে নিজের হাতে লুফে নিয়েছিল ঠিকই, কিন্তু পরে তাকে নিচে ফেলে দেয়। এরপর পরের দৃশ্যেই আমাদের মিস্টার জুও টিঙ্গিকে দেখানো হয় যে তার বাড়িতে বসেছিল। ঠিক সেই মুহূর্তে তার কাছে একজন চাকর আসে যে মিস্টার জুও টিঙ্গিকে বলতে থাকে, আপনি যেমনটা আমাকে বলেছিলেন মিস্টার বাইজি ইউয়ানের ইনভেস্টিগেশন করার ব্যাপারে, আমি সেটা করেছি এবং আমি তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। সেটা হলো বাইজি ইউয়ানও সেই বস্তিতেই জন্মেছিল এবং বড় হয়েছিল, যার ব্যাপারে আজ সে বদনাম করে বেড়ায়। যা শুনে টিঙ্গি বলে, সত্যিই কি এমনটা ছিল? তখন তার চাকর বলতে থাকে, বাইজি ইউয়ানের বাবা মাও একসময় কার্ড কাল্টিভেটর ছিলেন, কিন্তু তারা সেই মহাযুদ্ধে মারা যান যা কিছুদিন আগে হয়েছিল। এই কথা শুনে টিঙ্গি বলতে থাকে যে আমি তো কখনো এর ব্যাপারে শুনিনি। সে তাকে জিজ্ঞেস করে, এবার তুমি আমাকে এটা বলো যে তার আর চেন মু র মধ্যে কি কখনো কোনো কোলাবোরেশন বা সহযোগিতা ছিল? তখন তার চাকর জানায় যে না, আগে তো এমন কখনো হয়নি, কিন্তু যবে থেকে চেন মু গায়েব হয়েছে, বাইজি ইউয়ান তার জন্য যতগুলো কানেকশন বানিয়েছিল সেগুলোর সবকটি ভেঙে দিয়েছে যাতে সে ফিরে না আসতে পারে, কারণ চেন মু র কারণে তার ক্লাবের নাম খারাপ হচ্ছিল। কিন্তু এই কথা শুনে মিস্টার জুও টিঙ্গির বেশ অদ্ভুত লাগে। তাই সে ভাবতে থাকে যে আমি যতটা ভাবছি আসলে সমস্যাটা তার চেয়ে অনেক গুণ বড় হওয়া উচিত। আর ঠিক তখনই সে সেই মুহূর্তটা মনে করতে থাকে যখন সে ওই হামলাকারীদের ধরেছিল যাদের কাছে সে কার্ড ওয়েপন পেয়েছিল। সেটা মনে করার পাশাপাশি মিস্টার টিঙ্গি তার বাবা এবং বাই ইউয়ানের কথোপকথনও মনে করে, যার ফলে এখন তার মাথায় সবকিছু একটু একটু করে পরিষ্কার হতে থাকে। আর তারপরই সে নিউজে কার্ড কাল্টিভেটরদের আসন্ন কম্পিটিশন বা প্রতিযোগিতার ব্যাপারে শুনতে পায়, যার আয়োজন করছে বাই ইউয়ান এবং যা বেশ বড় পরিসরে হতে চলেছে। আর এর অ্যাওয়ার্ড প্রেজেন্টার বানানো হয়েছে মিস্টার বাই ইউয়ানকে। এখানেও সেই একই নিউজ টেলিকাস্ট হচ্ছে যা চেন মু র কাছে হচ্ছিল। তাই টিঙ্গি এখানে মিস্টার বাইজি ইউয়ানের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে থাকে, কারণ এই কথাগুলো তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। বাইজি ইউয়ান বলে যে এটা বস্তির কার্ড কাল্টিভেটরদের জন্য সবচেয়ে বড় সুযোগ, কারণ তারা এই প্রতিযোগিতায় জিতে নিজেদের ভাগ্য চমকাতে পারে। কিন্তু এখনও টিঙ্গি বুঝতে পারছিল না যে আসলে এই লোকটা কী পরিকল্পনা করছে। এ কী করতে চলেছে? এ আগে থেকেই অনেক বেশি গণ্ডগোল পাকিয়ে ফেলেছে, তাই আমি এখন একে আর কিছুই করতে দেব না। তাই টিঙ্গিও কার্ড কাল্টিভেটর কম্পিটিশনের জন্য নিজেকে প্রস্তুত করতে থাকে এবং বলে যে এবার তো আমি নিজেই মিস্টার বাইজি ইউয়ানের সাথে দেখা করতে যাব। এরপর পরের দৃশ্যেই মিস্টার বাইজি ইউয়ানের অ্যাসাসিন বা খুনিদের দেখানো হয়, যারা নিজেদের জন্য কিছু নতুন গ্যাজেট বানাচ্ছিল। তারা যে কোনো আক্রমণ আটকানোর জন্য একটা খুব শক্তিশালী এবং পাওয়ারফুল এনার্জি শিল্ডও বানিয়েছিল, যা এতটাই সংবেদনশীল যে যে কোনো হামলা সহজেই আটকে দিতে পারে। তখনই তার কাছে একটা লোক খুব স্পেশাল এবং নতুন এক ধরনের গান, বন্দুক নিয়ে আসে। ওই লোকটা তখন বলতে থাকে, বস, আমি আপনার জন্য মডিফাই করে একটা ওয়েপন স্যাম্পল নিয়ে এসেছি। আপনি এটা টেস্ট করে দেখতে পারেন, কারণ যদি এই লোকটা এই ওয়েপন পাশ করে দেয় তবেই সামনের প্রোডাকশন হতে পারবে। তখনই বাই ইউয়ান বলতে থাকে যে চেন মু যে সলিউশন বলেছিল সেই অনুযায়ী এই জিট গানটাকে বানানো হয়েছে। অর্থাৎ
চেন মু যে প্রশ্নটা সলভ করেছিল সেটার সাহায্যেই এই শক্তিশালী গানটি বানানো হয়েছে। এরপর সে ওটাকে লোড করে এবং যেই এখানে ফায়ার করে, সত্যিই এই গানের ধ্বংসক্ষমতা অনেক বেশি ছিল। এটা কাউকেই ধ্বংস করে দিতে পারে। সেই দৃশ্য দেখে বাইজি ইউয়ান বেশ খুশি হয়ে যায় এবং তার ওই গানটা নিজেরই লোকটার দিকে তাক করে, যার ফলে ওই চাকর সাথে সাথেই তার কাছে ক্ষমা চাইতে থাকে এবং বলে যে প্লিজ আমাকে ছেড়ে দিন, কারণ সে তো জানতই না যে আসলে তার প্রাণ কেন যেতে চলেছে। ওই লোকটার এমন অবস্থা দেখে তখনই বাইজি ইউয়ান বলতে থাকে যে এই ওয়েপনটা সত্যিই অনেক বেশি শক্তিশালী, তাই আমি এটাকে পাশ করার অর্ডার দিচ্ছি এবং যত দ্রুত সম্ভব এই গানটিকে প্রোডাকশনে নিয়ে এসো। এরপর সে ওটা তার চাকরকে দেয় যাতে সে এখান থেকে নিয়ে যায় এবং এর প্রচুর পরিমাণে উৎপাদন শুরু হতে পারে। তখনই বাইজি ইউয়ান এখানে তার একটা লোককে ইশারা করে, যার ফলে সে সাথে সাথেই তার পাওয়ার ব্যবহার করা শুরু করে দেয়। সেই পাওয়ার যেই এখানে দাঁড়িয়ে থাকা লোকগুলোর সাথে ধাক্কা খায়, তাদের মধ্যে কেউই আর বাঁচতে পারে না এবং এক ঝটকায় সবাই অজ্ঞান হয়ে যায়। কিন্তু এখনও এখানে আরও কিছু লোক বেঁচে ছিল, যাদের ওপর নিজের পাওয়ার ব্যবহার করতে চলেছিল অন্য আরেকজন কাল্টিভেটর, কারণ এই লোকটাও অনেক বেশি শক্তিশালী এবং এরা কার্ড কাল্টিভেটর কম্পিটিশনে অংশ নিতে চলেছে। মিস্টার বাইজি ইউয়ান বলে, যোদ্ধারা, তোমরা খুব দারুণ কাজ করেছ। আমার তোমাদের ওপর গর্ব হচ্ছে, কারণ তোমরা আমার পক্ষ থেকে কার্ড কাল্টিভেটর্স কম্পিটিশনে যেতে চলেছ। আর এই কম্পিটিশনের ভেতরে তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ মিশন পালন করতে হবে। তোমাদের সবচেয়ে জরুরি কাজ হবে চেন মু এবং ওই সব সেশনকে খুঁজে বের করা যে এখানে বাই ইউয়ান রেসিডেন্স থেকে এসেছে। আমার এ ব্যাপারে পুরো বিশ্বাস আছে যে ওরা দুজনেই এখানে অবশ্যই আসবে, কিন্তু এই কথাটা মনে রেখো যে ওরা দুজনেই দুর্বল হবে না, ওদের হালকাভাবে নেওয়ার চেষ্টা একদমই করবে না। আর যদি তোমাদের মধ্যে কেউ ওদের দুজনকে ধরতে সফল হয়, তবে আমি তাকে এত বেশি পুরস্কার দেব যে তোমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমার দেওয়া রিওয়ার্ড বা পুরস্কার কখনো শেষ হবে না। আর সেই গ্লোরি বা সম্মান পাওয়ার জন্যই আমরা এটা করতে চলেছি। যার ফলে এখানে উপস্থিত সব লোক স্লোগান দিতে শুরু করে, অর্থাৎ মিস্টার বাইজি ইউয়ান চেন মুকে ধরার জন্য তার সম্পূর্ণ পরিকল্পনা করে ফেলেছিল। সে ওদের দুজনকে ধরার জন্য বেশ ভালোই জাল বিছিয়ে রেখেছিল। এরপর পরের দৃশ্যেই আমাদের চেন মু ট্রেনিং হলো দেখানো হয়, যেখানে এখন সে একাই কিছু নতুন পদ্ধতিতে তার ট্রেনিং করতে চলেছিল। সবার আগে চেন মু এখানে তার কিছু টার্গেট ঠিক করে নেয় এবং তারপর সাথে সাথেই নিজের চোখের ওপর একটা পট্টি বেঁধে নেয়, যাতে সে না দেখেই শুধুমাত্র তার পারসেপশন বা অনুভূতির শক্তির সাহায্যে টার্গেটগুলো হিট করতে পারে। যার ঠিক পরেই সে এখানে তার ট্রেনিং শুরু করে দেয়, যেখানে সবার প্রথমে তাকে আঘাত করার জন্য ৩টি তীর আসে, যা চেন মু এখানে খুব সহজেই ডজ করে বা কাটিয়ে দেয়। যার ঠিক পরেই চেন মু ওপর আক্রমণ করার জন্য এখানে কিছু রড চলে আসে, যা বেশ বিপজ্জনক ছিল, কারণ ওগুলো চেন মুকে ধরার এবং তাকে জাপটে ফেলার চেষ্টা করছিল। কিন্তু এখন তো চেন মু পারসেপশন বেশ দারুণ হয়ে গিয়েছিল, যার কারণে সে নিজের ওপর হওয়া সমস্ত হামলা কাটাতে পারছিল। কিন্তু তবুও এই রডগুলো চেন মু পিছু ছাড়ছিল না, তার ওপর এখনও বারবার এবং ক্রমাগত তীরের হামলা হচ্ছিল। তখন সে প্রথমে বুদ্ধিমত্তা দেখায় এবং একটা তীর দিয়ে ওই রডকে আঘাত করে, যার ফলে ওটা মাঝখান থেকে কেটে যায় এবং চেন মুকে নিজের নিশানা বানাতে পারে না। পাশাপাশি সে তার আরেকটা টার্গেট ঠিক করে রেখেছিল, যার ওপরেও সে আরেকটা তীর মেরে দেয়। নিজের এই ট্রেনিং করার পর চেন মু ঘুরতে ঘুরতে দাঁড়িয়ে যায়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ দরজা খুলে দেয় যারা ভেতরের দিকে দেখতে থাকে যে এই লোকটা কোথায় গেল, কিন্তু সে তো ছিল তার পেছনে। চেন মু পিছলে নিচে পড়ে যায় এবং বলে যে আমি এখানে। যারা বলে যে আমরা এখন স্পন্সর পার্টিসিপেন্ট হয়ে গেছি, যে কথা শুনে চেন মু অবাক হয়ে যায়। সে বলতে থাকে যে এ তো আসলে ডং ওয়ে একাডেমির পক্ষ থেকে স্পন্সরশিপ, যেখানে চেন মুকে ইয়াওকি নামের একজন হয়ে যেতে হবে, আর এখান থেকে বেরোলেই যারার নাম হয়ে যাবে ইয়ারো। চেন মু যারাকে বলে, আগে তুমি আমাকে এটা বলো যে স্পন্সরশিপের জন্য তোমার কাছে টাকা কোথা থেকে এল। যারা বলে, দেখো আমি আগেও তোমাকে বলেছিলাম যে তুমি আমাকে বেশি প্রশ্ন করবে না। তখনই সে তাকে কিছু জিনিস দেয় এবং বলতে থাকে, তাড়াতাড়ি নিজেকে ভালোভাবে পরিষ্কার করে নাও। আমার এই কথাটা মনে রেখো যে কারোরই জানা উচিত নয় তুমি কে। যার পর চেন মু নিজেকে পরিষ্কার করে এবং নিজের গেটআপও বদলে ফেলে, যার পর সে যেই নিজেকে দেখে তার পুরো চেহারাটাই বদলে গিয়েছিল।
চেন মু র নিজের চোখকেও বিশ্বাস হচ্ছিল না যে এ কি সত্যিই সেই চেন মু। আর ঠিক তখনই সিঁড়ি দিয়ে নিচে নামার সময় তার সামনে চলে আসে যারা। আর যারা এই গেটআপে অনেক বেশি সুন্দর লাগছিল। চেন মু তাকে দেখে তো দেখতেই থেকে যায়। যারা চেন মু কে বলে, দেখো আমি কোনো কার্ড ব্যবহার করি না, যার কারণে আমি কার্ড কম্পিটিশনে জয়েন করতে পারব না। কিন্তু আমি চারদিক থেকেই তোমার ওপর নজর রাখব এবং সবসময় তোমাকে নিরাপদে রাখার চেষ্টা করব। কিন্তু চেন মু তো বেশি মনোযোগ দিচ্ছিল না। সে বলে, তুমি কত সুন্দর। যারা বলে, ফালতু কথা বন্ধ করো। এই কথাটা মনে রেখো যে এখন তুমি একজন নতুন বড়লোক মানুষ। তাই এখন তোমাকে চালচলনও ধনীদের মতোই করতে হবে। যার ফলে চেন মু সাথে সাথেই এখানে ধনী লোকেদের মতো আচরণ করতে শুরু করে দেয়। সে বলতে থাকে, এই যে পুরনো কার্ড, এটা এখন আর আমার জন্য ভালো নয়। আজ আমরা এখান থেকে সিটির ভেতরে যাব, যেখানে আমরা নতুন নতুন কার্ড দেখব, যার মধ্যে অনেক দারুণ সব কমব্যাট কার্ডও থাকবে। কিন্তু চেন মু র মনে এই অনুভূতিটা বেশ ভালো লাগছিল যে সে নিজেকে ধনী মনে করছিল। সে বলে, কিছু না হোক, আমার ধনী হওয়ার স্বপ্নটা তো পূরণ হল। আর এরই সাথে এই পর্বটি এখানেই শেষ হয়ে যায়।